পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া। পর্ব সংখ্যা 21। প্রায় 10 মিনিট পর অরণ্য রুমে ফিরে আসে। ইনায়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে তার গলার আঘাত ভালো করে দেখতে থাকে। অরণ্যকে দেখে ইনায়া তার গলা থেকে হাত সরিয়ে বিছানায় গিয়ে বসে। অরণ্য রুমে ঢুকে বিছানায় বসে ইনায়ার কাছে যায়। ওর গলার দিকে তাকিয়ে দেখে সেখানে লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। অরণ্য নিজের হাতে থাকা ঔষধের বক্স থেকে ঔষধ বের করে এরপর বলে, ইনায়া মাথা উঁচু করুন, ঔষধ লাগাতে হবে। অরণ্যর কথাটা বেশ জোরে বলে, যা ইনায়া শুনে ইনায়া তাড়াতাড়ি করে তার মাথা উঁচু করে। অরণ্য ইনায়ার সামান্য কাছে এগিয়ে যায়। এরপর তার হাতে থাকা তুলার মধ্যে ঔষধ লাগিয়ে নেয়। এরপর ইনায়ার গলায় কেটে যাওয়া স্থানে মলম লাগিয়ে দেয়। ইনায়া ব্যথায় শক্ত করে অরণ্যর হাত ধরে ফেলে। অরণ্য ঔষধ লাগানো শেষ হলে বলে, ইনায়া আপনি বরং এখন রেস্ট নেন, আমি নিচ থেকে খাবার নিয়ে আসছি। অরণ্য কথাটা বলে ঔষধ টেবিলের উপর রাখে। এরপর রুম থেকে বের হয়ে যায়। ইনায়া এতক্ষণ চুপচাপ বসেছিল। আজকে অরণ্যর এমন রাগী রূপ দেখে ইনায়ার প্রচুর ভয় করছিল, যার জন্য সে আর কোনো কথা বলে নাই অরণ্যর সাথে। অরণ্য নিচে যায় খাবার নিয়ে আসতে। সেখানে বৃদ্ধ মহিলারা তাকে দেখে জিজ্ঞেস করে, আরে অরণ্য বাবা, তুমি এখানে রান্নাঘরে কি করছো? তোমার কি খিদে পেয়েছে? আমি কি কিছু রান্না করে দেব? অরণ্য শান্ত গলায় বিনয়ের সহিত বলে, না নানু, আমি এখন কিছু খাবো না। আসলে ইনায়া হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, যার জন্য সে এখন নিচে এসে খাবার খেতে পারবে না। তাই রান্নাঘরে এসে ইনায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি। অরণ্যর কথা শুনে বৃদ্ধ মহিলা বুঝতে পারে অরণ্য যথেষ্ট কেয়ার করে ইনায়ার। তবে উনি অরণ্যকে খাবার বাড়তে না দিয়ে নিজেই রান্নাঘর থেকে খাবার বেড়ে অরণ্যকে দেয়। অরণ্য ওনাকে ধন্যবাদ জানিয়ে খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসে। ইনায়া বিছানায় শুয়ে ফোনে এসএস কোম্পানির আগের কিছু ফাইল মনোযোগ সহকারে দেখছিল। রূপনগর গ্রামে আসার লক্ষ্য সে ভুলে যায় নাই। তার মনে আগে নিজের মামার মৃত্যুর বিষয়ে তাকে জানতে হবে। আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এসএস কোম্পানির এমডি হিসেবে তাকে সকল দায়িত্ব পালন করতে হবে। ইনায়ার ভাবনার মাঝে রুমে প্রবেশ করে অরণ্য। ওর হাতে খাবার দেখে ইনায়া সামনে থাকা টেবিলে কাগজ রেখে দেয়। অরণ্য বলে, ইনায়া উঠে পড়ুন, খাবার খেয়ে পরে ওষুধ খাবেন। গলার ব্যথা যা লেগেছে তার জন্য যদি এত জ্বর আসে তখন সমস্যা হতে পারে। অরণ্যর কথা শুনে ইনায়া বিছানা ছেড়ে উঠে পড়ে। অরণ্য খাবারের থালা থেকে চামচ দিয়ে ভাত মাখিয়ে ইনায়ের মুখে তুলে দেয়। ইনায়া অরণ্যর দিকে তাকিয়ে দেখে সত্যি মানুষটা অদ্ভুত। যে অল্প সময় আগে তার সাথে রাগ করে তাকে মেরে ফেলতে চেয়েছিল, এখন সেই তার গলায় ওষুধ লাগিয়ে দিয়েছে, নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। অরণ্যকে বুঝতে হয়তো ইনায়ার 1000 জনম লেগে যাবে। অরণ্য বুঝতে পারে ইনায়া তার দিকেই তাকিয়ে আছে, তবে সে কোনো কথা না বলে শান্ত হয়ে নিজের কাজ করতে থাকে। খাওয়া দাওয়া শেষ হলে অরণ্য ইনায়াকে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তে বলে। ইনায়া বাধ্য মেয়ের মতো তাই করে। অরণ্য নিজের জন্য নিয়ে আসা খাবার খেয়ে ইনায়াকে জ্বরের ঔষধ খাইয়ে দেয়। ইনায়া বিছানায় শুয়ে পড়ে, তবে অরণ্য সোফায় বসে ল্যাপটপে কাজ করতে থাকে। প্রায় 2 ঘন্টা পর ইনায়া দেখে অরণ্য এখনো কাজ করছে। বিকেলে অনেক সময় ঘুমানোর কারণে ইনায়ের চোখে এখন কোনো ঘুম নেই। ইনায়া অরণ্যর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, অরণ্য, আপনি ঘুমাবেন না? রাত প্রায় 11টা বেজে গেছে, কখন ঘুমাবেন আপনি? ইনায়ার কণ্ঠ শুনে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মুখ উঁচু করে ইনায়ের দিকে তাকায়। অরণ্য বলে, অফিসে জরুরি কিছু কাজ আছে, যা করতে হবে আমাকে। আপনি ঘুমান, সময় হলে আমি ঘুমিয়ে পড়ব। অরণ্যর কথা ইনায়া শুনে না। সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে হেঁটে হেঁটে অরণ্যর সোফার কাছে যায়। এরপর ওর হাত থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে অরণ্যের হাত ধরে বিছানায় নিয়ে আসে। এরপর বলে, অরণ্য শুনুন না, আই এম সরি, আর কখনো এমন হবে না, বিশ্বাস করুন। সরি অরণ্য, আমাকে মাফ করে দিন। অরণ্য ইনায়ার কথা শুনে ও না শোনার ভান করে সে যখন বিছানা থেকে উঠে চলে যাবে, তার আগেই ইনায়া তার হাত ধরে ফেলে। ইনায়া শক্ত করে পিছন থেকে অরণ্যকে জড়িয়ে ধরে। এরপর কান্না করে দিয়ে বলে, আই এম সরি অরণ্য, আর কখনো এমন হবে না, বিশ্বাস করেন। আমি আর কখনো আপনার নাম ছাড়া অন্য কারো নাম নিজের মুখে উচ্চারণ করব না। আপনাকে কষ্ট দেয় এমন কাজ করব না। ইনায়ার জড়িয়ে ধরার কারণে অরণ্য থমকে যায়, তার পা স্থির হয়ে যায়। অরণ্য নিজের পিঠে ইনায়ার হাতের উপস্থিতি বুঝতে পারে। তার মুখে একটা হাসি ফুটে ওঠে। অরণ্য শান্ত হয়ে যায়। ইনায়া এখনো কান্না করে যাচ্ছে।
ছোটবেলা থেকে যদি ইনায়াকে কেউ অবহেলা করে তাহলে তার বড্ড বেশি কষ্ট হয়। অবহেলা কথাটা ইনায়া খুব অপছন্দ করে। অরণ্য ইনায়ের মুখ উঁচু করে তুলে ধরে এরপর বলে, ইনায়া, কি হয়েছে? কান্না কেন করছেন? আপনি আমাকে ইগনোর কেন করছেন অরণ্য? আপনি আমাকে বকা দেন আর রাগ করেন। যাই করেন আমার সাথে কথা বন্ধ করবেন না। আপনার সাথে কথা না বললে কষ্ট হয় আমার। অরণ্য ইনায়ার দিকে তাকিয়ে হেসে দেয়। এরপর বলে, মিসেস ইনায়া, আপনার কি হয়েছে বলুন তো? আগে যখন আপনাকে টাচ করতাম তখন খুন করে ফেলার হুমকি দিতেন, আর এখন নিচ থেকে জড়িয়ে ধরছেন। সত্যি করে বলুন, অরণ্য চৌধুরীর প্রেমে পড়ে যান নাই তো আবার? অরণ্যর কথা শুনে ইনায়া ওকে ছেড়ে দেয়। ইনায়া দূরে সরে যেতে চাইলে অরণ্য আবার তাকে নিজের কাছে নিয়ে আসে। অরণ্য আলতো করে ইনায়ার চোখের পানি মুছিয়ে দেয়। এরপর বলে, ইনায়া, আপনি যে আমাকে ঘুমোতে বলছেন, কোথায় ঘুমাবো আমি? এখানে সোফা নাই, আর আপনি আমার সাথে এক বিছানায় ঘুমাবেন না। অরণ্যর কথা শুনে ইনায়ার মাথার টনক নড়ে। সত্যি সে আর অরণ্য কখনো এক বিছানায় ঘুমায় নাই। বাড়িতে থাকতে অরণ্য সোফায় ঘুমায় আর ইনায়া বেডে, কিন্তু এখন কি করে ঘুমাবে? অরণ্য বলে, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি বরং সোফায় যাই। অরণ্য যখন চলে যাবে তখন ইনায়া তার হাত ধরে ফেলে। এরপর বলে, আপনি বরং এখানে ঘুমান, আর বিছানায় যথেষ্ট বড়, ঘুমাতে অসুবিধা হবে না। আপনি এক পাশে ঘুমাবেন, আমি অন্য পাশে। আর ইউ শিওর? হুম, শিওর।